সোনাই বলল, হ্যাঁ সে তো আমিও দেখলাম, বাট ওতে কি আছে? ওই বাচ্চাটা কে বলতো? সোনাই বুঝলো ও এতক্ষণ যাকে নীলাদ্রিবাবু বা রাজেনবাবু ভাবছিল সে এদের মধ্যে কেউই নয়। যদি হতো তাহলে দাদা এরম ভাবে বলতো না। ওর তখন চট করে মনে পড়ল নীলাদ্রিবাবুর কথাটা। উনি বলছিলেন মহিমবাবুর এর আগেও একজন স্ত্রী ছিলেন, আর তাদের একজন ছেলেও ছিল যে দার্জিলিংয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যান। সোনাই চট করে কথাটা পেরে ফেলল। অনিক বলল, আর সেটা কে বলতো? কে? মনে আছে শান্তনুবাবুর ডান হাতে 4টে আঙুল ছিল, কোড়ে আঙুলটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, উত্তেজনার স্বর সোনাইয়ের গলায়। ওই ফটোতে মহিমবাবুর কোলের বাচ্চাটা নীলাদ্রিবাবুর সেক্রেটারি শান্তনুবাবু, তারও ডান হাতে কোড়ে আঙুলটা ছিল না। প্লাস শান্তনুবাবুও বলেছিলেন যে ওনাকে ছোটবেলায় দার্জিলিংয়ের কোনো এক খাত থেকে কুড়িয়ে পায় লোকেরা। আর নীলাদ্রিবাবুও বললেন যে মহিমবাবুর প্রথম সন্তানও দার্জিলিংয়ে খাদে পড়ে যায় অ্যাক্সিডেন্টে। ব্যাস 2 দুগুণে 4, 4 4 8। বাপরে কি কেস মাইরি! সোনাইয়ের কপালে হাত। আর শান্তনুবাবু তো এটা জেনে গিয়ে ওনার সব ছবি ওই অ্যালবাম থেকে বের করে নিয়েছিলেন, আর সেই প্রমাণ নিয়ে এবারে এখানে বাপের বাড়ি এসেছিলেন। কিন্তু ওই একটা ছবি যেখানে উনিও নিজেকে চিনতে পারেননি, পারলে ওই ছবিটাও বের করে নিতেন। সোনাই পুরোটা শুনে বলল, তাহলে উনি এখানে এসেছিলেন কিসের জন্য? বোধহয় সম্পত্তির দাবি দেওয়া। তাহলে তো নীলাদ্রিবাবু বা রাজেনবাবুর বেশি চান্স ওনাকে টপকে দেওয়ার। মন্দ বলিসনি, বোধহয় কোনোভাবে জানতে পেরে গেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে খুন ব্যাপারটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা নয় যে ইচ্ছে হলো আর করে দিলাম। তাও ঠিক, তাহলে খুনটা করলো কে? এক প্রশ্ন করে করে মাথা খাস না তো, ভাবতে দে। স্মাগলিং এর একটা বড় গ্যাং আবার মাথা চাড়া দিয়ে উঠছে কিন্তু। চায়ে চুমুক দিয়ে বললেন ইন্সপেক্টর গুপ্ত, আপনাদের সেই খুনের কেসটার কি হলো? আরে সে তো একটা সরকারি ডিটেকটিভ এজেন্সির দায়িত্বে আছে। ইন্সপেক্টর গুহ এখন অনিকের বাড়িতে। আজ অফিসে কাজ সেরম না থাকায় বন্ধুর সাথে একবার দেখা করতে এসেছেন। অনিক বলল, তা সে এখনো কিনারায় ওঠেনি নাকি? না, স্টিল ফ্লোটিং। একটা শুকনো হাসি হাসলেন ইন্সপেক্টর, তারপর বললেন, তো আপনার নতুন কেসের কি খবর? স্টিল ফ্লোটিং। শুনছি ওই এজেন্সির একজন নাকি একাই কেসটার দায়িত্ব নিয়েছে। কেসটা কি ছিল জানো? ওই একটা মেয়ে খুন, প্রেম ঘটিত ব্যাপার। তবে ওই ডিটেকটিভ এজেন্সি থেকে জানিয়েছে যে এইটার সাথে নাকি স্মাগলিং, চোরাচালানকারী লিঙ্ক থাকতে পারে, আর ওরা একজনকে টার্গেটও করেছে। ও তাই নাকি? তাহলে তো সুরাহা হতে আর দেরি নেই বেশি। এমন সময় সোনাই হুড়মুড়িয়ে এসে ঢুকলো, হাঁপাতে হাঁপাতে বলল, ওই দাদা, ওই ফটোগ্রাফারটাকে এখানে দেখলাম এক্ষুনি। তোর বারান্দায় কি একটা ছুঁড়ে পালালো মনে হয়। কথা শেষ হতে না হতে অনেক ইন্সপেক্টর আর সোনাইকে নিয়ে এক ঝটকায় বাড়ি থেকে বেরিয়ে গেল। গেঞ্জির হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নিচে নামলো দৌড়ে। অনেক জিজ্ঞেস করলো, কোন দিকে? ডান দিকে। সোনাই এখনো হাঁপাচ্ছে। দরজা খুলে রাস্তায় এসে দাঁড়ালো ওরা। ইন্সপেক্টর গুহ বললেন, গাড়িতে, কুইক। ইন্সপেক্টর নিজের গাড়ির দিকে ইশারা করলেন। ওরা স্টেশনের দিকে এগোলো, কিন্তু বেশি দূর যেতে হলো না। ফটোগ্রাফার হেঁটে হেঁটে স্টেশনের দিকে এগোচ্ছিলেন, আর মাঝ রাস্তাতে ওনাকে ধরে ফেলেছেন ইন্সপেক্টর গুহ। এখন অনেকের ঘরে 4 জন। ওরা সেই ফটোগ্রাফার মহাশয়কে সিঙ্গেল চেয়ারটাতে বসিয়েছে। 1 কাপ গরম চাও ওনার হাতে দিয়েছে অনিক, কিন্তু সেটা উনি পাশের টেবিলটাতে রেখেছেন। অনেক বারান্দা থেকে ওনার ফেলা হুমকি চিঠিটা নিয়ে এলো। তাতে লেখা ছিল, নিজের ভালো চাইলে প্রতাপনগর থেকে দূরে থাকুন। অনিক ওটা নিজের গেঞ্জির প্যান্টের পকেটে চালান দিল। ইন্সপেক্টর গুহ বললেন, কে ইনি? সে তো ইনি বলবেন, বলল অনিক। তারপর ওনার সামনে দাঁড়িয়ে বললেন, আপনার পরিচয়টা পেলে ভালো হতো মশাই। ফটোগ্রাফার ব্যক্তি মাথা নত করে রইলেন। আজ আর তার গলায় ডিএসএলআর ঝুলছে না। গালের খয়েরি রঙের চাপদাড়িটাও অনেকের কৃপায় এখন ওনারই হাতে। মাথার টুপি আর ফলস চুলটা নিজেই খুলে নিয়েছেন। আরো কিছুক্ষণ চুপচাপ থেকে ভদ্রলোক শুরু করলেন, আমার নাম ধ্রুব বিশ্বাস। আমি কলকাতার এক সরকারি গোয়েন্দা দফতরের সামান্য কর্মচারী। আমাদের হাতে হঠাৎই একটা মার্ডার কেস চলে আসে। ইন্সপেক্টর গুহ বললেন, ওই মেয়েটার খুনের ব্যাপারটা? সোনাই বলে উঠল, এলগিন রোডের? হ্যাঁ, ধীর কণ্ঠে বললেন ধ্রুব বাবু। আমরা তদন্ত করে জানতে পারি এর সাথে স্মাগলিং এর একটা বড়সড় লিঙ্ক আছে। আমরা এও জানতে পারি যে ওই মেয়েটার সাথে একটা ছেলের ভালোবাসার সম্পর্ক ছিল। তার নাম ছিল রাজেন মুখার্জি। নামটা শুনে ছিটকে গেল সোনাই। অবাক হলো অনিকও।
অনেক বলল, আমি কাল বাড়ি ফিরে বড়বাজার গেছিলাম রাজেন বাবুর শাড়ির দোকানে। ওখানে গিয়ে জানতে পারি যে রাজেন বাবু যখনই দেশের বাড়ি যান 3-4 দিন আগে থেকে ক্যাশিয়ারকে তা জানিয়ে রাখেন, কিন্তু এবারে উনি তাকে কিছুই জানাননি। ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিল, কিন্তু তখনও ধরতে পারিনি। এবার বুঝলাম কেন, কারণ আপনারা তাকে সন্দেহ করছেন এটা তিনি বুঝতে পেরে যান, আর বিপদের গন্ধ পেয়ে তৎক্ষণাৎ গা ঢাকা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আর কাছাকাছি গা ঢাকা দেওয়ার জায়গা একমাত্র দেশের বাড়ি ছিল। এক্স্যাক্টলি, বললেন ধ্রুববাবু। আমি কদিন ওখানে ছিলাম শুধু প্রমাণের আশায়। আমাদের অনুমান ছিল রাজেন বাবু, কিন্তু প্রমাণ ছিল না, তাই আমি ওখানে ছদ্মবেশে ছিলাম। কিন্তু যখন আপনাকে ওখানে দেখলাম তখন বুঝে গেলাম যে এই কেস আমি সলভ করার আগে আপনি করে ফেলবেন। তার মানে সেদিন আপনি আমাকে চিনে ফেলেছিলেন? আপনাকে কে না চেনে মিস্টার দত্ত? ক্রাইম বিভাগের সবাই আপনার নাম আর মুখ দুটোর সাথেই পরিচিত, আর সেই জন্য আপনি হুমকি চিঠি দিয়ে আমাকে দূরে রাখতে চাইলেন? লজ্জায় মাথা নিচু হয়ে গেল ধ্রুববাবুর। বললেন, আসলে পুরো ক্রেডিট নিজে নেওয়ার কথা ভেবেছিলাম, আর সেটা লোভ সামলে উঠতে পারিনি, তাই ভাবলাম যদি আপনাকে এই কেস থেকে সরানো যায়। সোনাই বলল, কিন্তু মালিনী দেবীকে কে খুন করলো বাড়ির বাইরে ডেকে? সে কি তাহলে রাজেন বাবুর কোনো লোক? কারণ রাজেন বাবু তো তখন বাড়িতেই ছিল। অনেক ভ্রু কুঁচকে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। একটা ছেঁড়া প্লাস্টিক উড়তে উড়তে এসে সামনের বাড়ির গাছের একটা ডালে আটকে গেল। অনেক একদৃষ্টে চেয়ে আছে সেদিকে। ধ্রুববাবু মুচকি হেসে বললেন, আমি সেদিন আপনার সিগারেট খাওয়া দেখে বুঝেছিলাম আপনি সিগারেট খান না। ইনহেলই তো করছিলেন না, শুধু টেনে ধোঁয়া ছেড়ে দিচ্ছিলেন। কথা শেষ হতে না হতেই অনেক ছিটকে সরে এলো জানলা থেকে। হুকুম করার ভঙ্গিতে বলে উঠল, ধ্রুববাবু, স্টেশনে জলদি গিয়ে 3টে সোনারপুর লোকালের টিকিট কাটুন। সোনাই ইন্সপেক্টর বর্মাকে কল করে সোনারপুরে আমাদের জন্য জিপ নিয়ে রেডি থাকতে বল যে কেস সলভড। আমাদের হাতে বেশি সময় নেই, কুইক, আমি এক্ষুনি আসছি। বলেই ভেতরে গেল। 2 মিনিটে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে এলো। ধ্রুববাবু এতক্ষণে স্টেশনে হাঁটা দিয়েছেন। পেছন পেছন সোনাইও ইন্সপেক্টর বর্মাকে ফোন করতে করতে হাঁটা লাগিয়েছে। ইন্সপেক্টর গুহ বললেন, আমার কোনো হেল্প লাগলে বলুন। না, আপনি বরং এখন আসুন। যেটুকু সাহায্য করলেন সেটাই যথেষ্ট। ওখানে ইন্সপেক্টর বর্মা আছেন, উনি আমাদের হেল্প করবেন। ট্রেন ছুটে চলেছে একের পর এক স্টেশন ছাড়িয়ে। সোনাই বলল, ব্যাপারটা কি একটু পরিষ্কার করবি? অনেক বলল, আমরা এতদিন ভুল ভাবছিলাম সোনাই, সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটছিলাম। ইডিয়েট আমি একটা। মালিনী দেবীকে বাড়ির বাইরে ডেকে মারাই হয়নি, তাকে বাড়ির ভেতরেই মারা হয়। প্রথমে মাথায় আঘাত, তারপর শ্বাসরোধ করে মৃত্যু, দেন শরীর টেনে এনে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু মাটিতে পড়ার আগেই তার শরীর আটকে যায় বাঁশ ঝাড়ে, আর সেই অবস্থাতেই সেটা ঝুলতে থাকে। আর এই পুরো কাজটা করে রাজেন বাবু নিজেই। আর শান্তনুবাবু ব্যাপারটা মনে আছে? শান্তনুবাবু সেদিন কি বলেছিলেন? কোন দিন? আরে যেদিন আমরা প্রথম ওই বাড়ি গেলাম। না, উনি বলেছিলেন যে উনি জানেন অনেক কিছুই, কিন্তু সেগুলো নাও বলতে পারেন। আসলে উনি ওনার আর মহিমবাবুর বাপ ছেলের সম্পর্কের ব্যাপারে কথা বলছিলেন, কিন্তু সেই সময় সেখানে রাজেন বাবুও ছিলেন, আর উনি ভেবেছিলেন যে শান্তনুবাবু মালিনী দেবীর খুনের ব্যাপারে কথা বলছেন। ভাবলেন উনি বোধহয় সব জেনে গেছেন, তাই তিনি ভয় পেয়ে শান্তনুবাবুকে হত্যা করেন আর সম্পূর্ণ দায় চাপিয়ে দেন সুরাজের ওপর। ধ্রুববাবু বললেন, আমার গাফিলতির জন্য দুটো মানুষ খুন হয়ে গেল। অনেক বলল, এখন এসবের সময় নয় ধ্রুববাবু, আমাদের একটা ফাঁদ পাতা দরকার। সোনারপুর থেকে জিপে যাওয়ার পথে অনেক সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলল ইন্সপেক্টর বর্মাকে। তারপর ওরা একটা ফাঁদ পাতল। ওরা প্রথমে গিয়ে উপস্থিত হলো মুখার্জি বাড়ির বাইরে। সবাই মানে অনেক, সোনাই, ধ্রুববাবু, ইন্সপেক্টর বর্মা আর 2 জন কনস্টেবল। ইন্সপেক্টর বর্মা বাদে বাকিরা বাড়ির পেছন দিকে গিয়ে ঘাপটি মেরে পড়ে রইল। ইন্সপেক্টর বর্মা অনেকের কথা অনুযায়ী মহিমবাবুদের বাড়ি গিয়ে জানালেন যে সুরাজ আসল খুনি নয়, আসল খুনির সন্ধান ওরা পেয়ে গেছে, আর তার প্রমাণ ওই বাঁশঝাড়ের তলানিতেই আছে। অনেকরা 1 ঘন্টার মধ্যে সেখানে এসে উপস্থিত হচ্ছে আর সেই সব খোলসা করে জানাবে। এমন ভাবে বললেন যাতে কথাগুলো রাজেনবাবুর কানে ঢোকে। এই বলে ইন্সপেক্টর বেরিয়ে গেলেন। উনি নিজের জিপে চেপে কিছু দূর এগিয়ে গেলেন যাতে কেউ তাদের পাতা ফাঁদটা বুঝতে না পারে। এইদিকে প্রায় 10 মিনিট যাবৎ অনেকরা বাড়ির পেছন দিকে অপেক্ষা করে বসে আছে। সোনাইয়ের মন ছটফট করছে, শিকার এখনো এলো না কেন? তাহলে কি ওরা ভুল লোকের পেছনে পড়েছে? কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একজন বাড়ির পেছন দিকে বাঁশঝাড়ের কাছে এসে এদিক ওদিক কিছু খুঁজতে লাগলেন। সেটা আর কেউ নন, রাজেনবাবু নিজে।
কোথাও কিছু না পেয়ে ছটফট শুরু করলেন উনি। কিন্তু এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন ইন্সপেক্টর বর্মা। বললেন, কি খুঁজছেন মিস্টার মুখার্জি? প্রমাণ? ওনার গলা শুনে আঁতকে উঠলেন রাজেন বাবু। তার মুখের চেহারা বদলে গেল ধীরে ধীরে। সোনাই একটা জায়গা থেকে উকি মেরে দেখছে সবকিছু। অনেকেও আছে ঘাপটি মেরে। অন্যদিকে ধ্রুববাবুও নিজেকে লুকিয়ে রেখেছেন। রাজেন বাবু এদিকে বুঝে গেছেন যে সে পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে, তাই আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। সে ছুট লাগালো বাড়ির পেছন দিকে রাস্তায়। কিন্তু বেশি দূর এগোতে সে পারেনি, কারণ তার আগে ধ্রুববাবুর মুষ্টিবদ্ধ হাতের আঘাতে উনি চিৎপটাং। অনেকের প্ল্যান পুরোপুরি সাকসেসফুল। অনেক এরপর সমস্ত ব্যাপার পরিষ্কার করে জানালো মহিম বাবু এবং নীলাদ্রি বাবুকে। আসার আগে রিনির হাতে একটা ক্যাডবেরি ধরিয়ে দিল সে। রাজেন বাবুকে ইতিমধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে থানায়। সোনাইকেও পাঠিয়েছে অনেক, সুরাজকে একেবারে ফিরিয়ে আনার জন্য। ধ্রুববাবুও গেছেন থানায়। অনেকের মুখে সব শুনে মন থেকে ভীষণই ভেঙে পড়েছেন মহিম বাবু। অনেক নীলাদ্রি বাবুকে বললেন, আমার মনে হয় ওনার একটু একা থাকা উচিত, চলুন একটু বাইরে থেকে বেরিয়ে আসি। নীলাদ্রি বাবু এখনো মাথা নত করে দাঁড়িয়ে আছেন। বললেন, আমার ভাই যে এরকম একটা কাণ্ড করে বসবে তা আমি জন্মেও ভাবিনি। পুরোপুরি আনএক্সপেক্টেড। অনেক কিছু বলল না, শুধু ঘাড় নাড়তে নাড়তে বাড়ির বাইরে বেরিয়ে এলো। পেছন পেছন নীলাদ্রি বাবুও। ওরা দুজন বাড়ির পেছন দিকটায় গেল। সেই বাঁশঝাড়ের তলায় এসে দাঁড়ালো দুজন। অনেক বলল, রিনি কিছু জানে মালিনী দেবীর ব্যাপারে? ওকে বলা হয়েছে ওর মালিনী আন্টি এখন বাড়ি গেছে, পরে সব জানতে পারবে। এখনই এসব বললে সহ্য করতে পারবে না। এইটুকু বয়সে এটা স্বাভাবিক। মা বলতে তো ওই একজনকেই চিনেছেও। আজ আপনার স্ত্রী বেঁচে থাকলে সত্যিটা হয়তো জানতেও পারতাম না। অনেকের এই কথাটা শুনে বেশ অবাক হলেন নীলাদ্রি বাবু। একটু হেসে বললেন, কি বলছেন ঠিক বুঝলাম না। অনেক বলল, আপনি যেটা করেছেন তার জন্য কিন্তু আপনার জেল হতেই পারে, কারণ সেটা কিন্তু বেআইনি। মানে আপনি কি বলছেন এসব? অনেক এবার পকেট থেকে একটা ছবি বের করলো। রিনির সেই পুরনো ক্যামেরায় তোলা ছবি, যেটা ওই ডায়েরি থেকে পেয়েছিল ওরা। এটা কার ছবি নীলাদ্রি বাবু? অনেকের প্রশ্নে ঘাবড়ে গেলেন। এটা এটা তো রিনির ছবি। আর আমি যদি বলি এটা আপনার স্ত্রীর ছোটবেলার ছবি? ঢোক গিললেন নীলাদ্রি বাবু। অনেক বলে চলল, আমি কাল আপনার ফেলে দেওয়া ডায়েরিটা পুকুরের পাড়ে কুড়িয়ে পাই। আপনার স্ত্রী ডায়েরি লিখতেন। উনি মারা যাবার পর সেই ডায়েরি আপনাদের চিলেকোঠাতেই পড়ে থাকে। কিন্তু রিসেন্টলি আপনার মেয়ে সেটা সেখান থেকে পায়। আর সেই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা সবার সামনে এলে আপনার বিপদ হতে পারে, আপনার ভয় হয়, সব সত্যি সামনে চলে আসতে পারে। এখন হাত ঘুরে সেই ডায়েরি বাবার হাতে উঠলে আর রক্ষা নেই। তাই সুরাজকে দিয়ে ডায়েরিটা সরিয়ে ফেলার মতলব করেন। আসলে সুরাজ সেদিন ডায়েরিটা ফেলতেই বাইরে বেরিয়েছিল। আর যাতে কেউ কিছু না বুঝতে পারে, তাই আপনার বুদ্ধিতেই ও সাইকেলে হাওয়া দেওয়ার নাম করে বেরোয়। সে ডায়েরি ফেলে আসে পাশের জঙ্গলে, কিন্তু আপনার মেয়ে ফের সেটা কুড়িয়ে পায়। আর সেদিন আমাদের সামনে থেকে সেটা আপনি নিয়ে নেন আর সুরাজকে দিয়ে ফের ফেলে দেওয়া করান। এবারে জঙ্গল ঠঙ্গল নয়, সোজা পুকুরের জলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকেও কেউ সেই ডায়েরি তুলে এনে পাড়ে ফেলে রাখে, হয়তো কোনো বাচ্চার কীর্তি। আর সেই ডায়েরি এসে পড়ে আমার হাতে। ডায়েরি লেখা আমি কিচ্ছু বুঝিনি। জলে ভিজে অবস্থা খুবই খারাপ ছিল সেটার। তখন পুরনো একটা খটকা আমার মনে নাড়া দেয়। আমার প্রথমে একটা খটকা হয়েছিল, মালিনী দেবী তো আপনাদের বাড়িতে কাজ করেন, আই মিন রিনির দেখাশোনা। তাহলে আপনারা যখন ছুটিতে এখানে বেড়াতে এলেন তখন তিনি কেন নিজের বাড়ি গেলেন না? আসলে রিনির প্রতি তার একটা মাতৃসত্তা জন্মে গেছিল, কারণ তিনি যে তার পেটেরই সন্তান। নীলাদ্রি বাবুর বুকটা ছ্যাদ করে উঠল। উনি আর কিছু বলার মতো অবস্থায় নেই। অনেক বলল, ডিএনএ ক্লোনিং শব্দটার সাথে পরিচয় না থাকলে আমি হয়তো অন্য কিছুই ভেবে ভুল করতাম। আর আপনার স্ত্রীর এই ছোটবেলার ছবিটা আমার সব সন্দেহ কাটিয়ে দেয়। আপনার স্ত্রীর ডিএনএ দিয়েই মালিনী দেবীর গর্ভে রিনি তৈরি হয়েছে, তাই তো? আর সেই জন্য দুজনকে দেখতে একেবারে সেম, কারণ ডিএনএ ক্লোনিংয়ে এক্স্যাক্ট রেপ্লিকা তৈরি হয়। তাই মা আর মেয়ের ছেলেবেলার মুখ একেবারে সেম। আপনার স্ত্রীর মৃত্যুর পর রিনির দায়িত্ব পুরোপুরিভাবে মালিনী দেবী নেন, কারণ তিনি রিনিকে নিজের মেয়ের মতোই ট্রিট করতেন। নীলাদ্রি বাবুর মৌনতায় বুঝিয়ে দিল যে অনেক যা বলেছে সেসব ঠিক। অনেক বলল, শুধু রিনির ভবিষ্যতের কথা ভেবেই এই সত্যিটা আমি কাউকে বলিনি আর বলবো না। সোনাইও যাতে কোনো কিছু জানতে না পারে, তাই তাকেও আমি থানায় পাঠিয়ে দিয়েছি।
এবারে মুখ খুললেন নীলাদ্রি বাবু। আমার স্ত্রী প্রিয়াঙ্কা কোনোদিন মা হতে পারবে না জেনে খুবই ভেঙে পড়েছিলাম আমরা, কিন্তু বাবা এটা জানলে হয়তো মরেই যেতেন, কারণ তার নাতি নাতনির শখ ছিল প্রচন্ড। বাবা কখনোই ব্যাপারটা মেনে নিতে পারতেন না। বিশ্বাস করুন, আমরা যা করেছি বাবার কথা ভেবেই করেছি। আমার অকশনের খদ্দের ছিল ডক্টর বাগচি, উনিই আমায় হেল্প করেছিলেন এই ব্যাপারে। এই সত্যিটা যাতে কখনো কারোর সামনে না আসে সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনারই, কারণ আমি চাই না আপনাদের ভুলে একটা নিষ্পাপ শিশুর জীবন কালিমালিপ্ত হয়ে যাক। অবশ্যই মিস্টার দত্ত, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ব্যাপারটা গোপন রাখার জন্য, কিন্তু এই ডায়েরিটা, ওটা যেখানে রেখেছি সেখান থেকে খুঁজে পাওয়ার সাধ্য কারণ নেই। চিন্তা করবেন না, ওটা সেফ আছে। সোনাই আর সুরাজকে ইন্সপেক্টর বর্মা নিজে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। তারপর সোনাই আর অনেক রওনা দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে সোনাই বলল, এই দাদা, ওই ডায়েরির কেসটা কি হলো রে? ওটার কথা তো বেমালুম ভুলে গেছি। ওটা কিছু না রে, আমার মনে হয় আমরা শুধুই সন্দেহ করছিলাম ওটা নিয়ে, ওসব বাদ দে। সোনাই একবার আর চোখে দেখলো দাদাকে। এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র তো নয়। যাই হোক, খুনি যখন ধরা পড়েছে তখন নিশ্চয়ই ওই ডায়েরিটা এমন কোনো কাজের ছিল না। সোনাই আর এসব নিয়ে ভাবলো না। ও বলল, আচ্ছা, তোকে যে আমি একটা ছবি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, দেখেছিস? আরে এই কদিনে খোলার টাইম পাইনি। কিসের ছবি? আমার হবু বৌদির। অনেকের মনটা এতক্ষণ বেশ ফুরফুরে ছিল। সোনাইয়ের কথা শুনে আবার বিগড়ে গেল। বলল, দেখ, আমার প্রবলেমটা বোঝার চেষ্টা কর তোরা প্লিজ। আমি যা কাজ করি সেখানে একা থাকাটাই বেটার। এখন বাই চান্স আমার কোনো পুরনো শত্রু আমার কাজে ব্যাঘাত দেওয়ার জন্য যদি আমার বউকে কিডন্যাপ করে, মানে যা হয় আর কি, তখন তো আরো প্রবলেম, তাই না? তাছাড়া রাত বিরেতে বাড়ি ফেরা, যখন তখন বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে, এইসব কোনো মেয়ে সহ্য করবে বল? সেই জন্য একা থাকাটাই বেটার। এই একই কারণে আমি একা ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করলাম। আর তোরা সেই একটা পিছুটানের ব্যবস্থা করছিস আমার জন্য। সোনাই গালে হাত দিয়ে বলে, ও বাবা, আমরা এখনো বিয়ের দিনক্ষণ ঠিক করলাম না, আর ইনি এদিকে বিয়ে করে কিডন্যাপ হবে কিনা ভাবছে। আরে ধুর, আমি বাস্তবটা বলছি। এই তুই যা তো, আমার বাড়ি আর ঢুকবি না এখন, সোজা বাড়ির দিকে হাঁটা দিবি। জ্বালাতন কোথাকার একটা। এটা তো মাকেই বলবো আমি, সোনাইয়ের টিটকেরি। অনেক আর একটা কথাও বলেনি। সারা রাস্তা মুখ হাড়ি করে ফিরেছে, আর সোনাইকে নিজের বাড়িও ঢুকতে দেয়নি। আর বাড়ি ফিরে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে ইজি চেয়ারটাতে, চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকলো। সন্ধে তখন 7:30। খবরের চ্যানেল খুলে বসেছিল অনিক। একঘেয়ে রাজনীতি আর পার্টির খবর আর ভালো লাগে না। সোনাই বলেছিল, হোয়াটসঅ্যাপে 2টো মেসেজ পাঠিয়েছে। উঠে গিয়ে হোয়াটসঅ্যাপটা খুলল। সোনাইয়ের 2টো মেসেজ, একটা ছবি আর তার নিচে একটা নাম লেখা, সায়নী মল্লিক। অনেক বেশ কিছুক্ষণ চেয়ে রইল ছবিটার দিকে। পরদিন সকাল সোনাই নিজের ঘরে পড়ার টেবিলে বসে চা খাচ্ছিল আর পড়ছিল। ফোনটা ভাইব্রেট করতেই দেখলো দাদার ফোন। হ্যাঁ বল, আবার কোনো নতুন কেস নাকি? এই একটা কথা বল তো ঠিক করে। কি? ইয়ার্কি মারলে কিন্তু প্রচন্ড মার খাবি। ঢং না করে বল, আমার পড়া আছে। সায়নী দত্ত নামটা ঠিকঠাকই শুনতে লাগছে, তাই না? সোনাইয়ের ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে উঠল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।